আবারও ডাকসু এবং জাকসু ইলেকশনের প্রসঙ্গ চলে আসছে। ডাকসু ইলেকশনের পরে দেখা গিয়েছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির যে ছাত্র সংগঠন, ছাত্র দল, তারা ঠিকভাবে এই রায়টা মেনে নেয়নি। সম্প্রতি বিএনপির যেই সাদা দল আছে, শিক্ষকদের যে অর্গানাইজেশন আছে, তারা একটা বিবৃতি দিয়েছে একটি পত্রিকার বা একটি টেলিভিশনের রিপোর্টের উপর ভিত্তি করে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। আপনার কি মনে হয় বাংলাদেশ জামাত ইসলাম যদি সরকার গঠন করে, তাহলে এই যদি হয় ডাকসুর অবস্থা, তাহলে বড় দল বিএনপি, যাকে বড় দল মনে করা হচ্ছে, তারা আপনাদেরকে নিজেরা বিরোধী দলের আসনে বসে আপনাদেরকে সরকার গঠন করবে বা মেনে নিবে, নাকি সেখানে ওই ধরনের একটি সুষ্ঠু ইলেকশন হওয়ার পরেও একটি ইলেকশন কারচুপির অভিযোগ আপনাদের ফেস করতে হবে বলে মনে করেন? Again, it goes back to the same answer আমি আগে যেটা দিয়েছি, যে বিএনপি কিংবা ছাত্রদল কি করবে এটার উপরে তো ভাই আমার কোনো নিয়ন্ত্রণ নেই। সুতরাং তারা কি করবে না করবে এটা তাদের ব্যাপার। তারা যদি রেশনাল কাজ করে, জনগণ তাদেরকে পছন্দ করবে আরো বেশি। তারা যত বেশি ইরেশনাল কাজ করবে, জনগণ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে। এবং এটা নিয়ে আমার কিংবা আমার দলের খুব বেশি মাথা ব্যথা নেই। আমার এবং আমার দলের মাথা ব্যথা হলো আমরা কি করছি। আমাদের ভুল ত্রুটি হচ্ছে, অবশ্যই মানুষের তো ভুল ত্রুটি হয়, সেই ভুল ত্রুটিগুলো যেন কম হয়, আমরা মিনিমাইজ করতে পারি। আমরা আমাদের ভুল ত্রুটিগুলো শুদ্ধ করে আমরা যাতে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, দ্যাট ইজ আওয়ার ফোকাস। সো অন্য বিএনপি কি করছে কিংবা কি করবে এটার উপরে আমাদের আসলে তো কোনো নিয়ন্ত্রণ নেই। সুতরাং এটা নিয়ে উই আর নট টু ওয়ারিড। জি, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, এটা আমার লাস্ট কোয়েশ্চেন। আপনি বলছেন যে বিএনপি কি করবে এটা নিয়ে আপনারা ওরিড না, এখন আপনারা কি করবেন সেটা নিয়ে আমি একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে পিআর নিয়ে জামাত ইসলাম যুগপৎ আন্দোলন যাচ্ছে অন্যান্য দলগুলোর মধ্যে এবং মাঠ বেশ গরম করে ফেলছে। পিআরটা আসলে কেন জামাত ইসলামের কাছে এত ইম্পর্টেন্ট, আপনি কি আমাদেরকে সংক্ষেপে একটু বলবেন? জি, পিআরটা এই কারণে ইম্পর্টেন্ট যে মানুষের যে ভোট, সেই ভোটের প্রপার রিপ্রেজেন্টেশনটা খুব জরুরি। কারণ এক্সিস্টিং সিনারিওতে এমনও হতে পারে হাইপোথেটিক্যালি এবং ম্যাথমেটিক্যালি এটা পসিবল যে একটা দল প্রচুর পরিমাণ ভোট পেল, ইনফ্যাক্ট বেশি সংখ্যক ভোট পেল, কিন্তু অল্প কিছু কিংবা অধিকাংশ সিটে খুব অল্প ভোটে যদি হেরে যায়। আমি থিওরিটিক্যালি বলি যে একটা দল 10টা সিটে জয়লাভ করলো এবং এই 10টা সিটে ব্যাপক ভোট সংখ্যক ভোটে জয়লাভ করলো, কিন্তু বাকি 290টা সিটে একেবারে মার্জিনালি হেরে গেল। তাহলে ম্যাথমেটিক্যালি সেই দল জনগণের কাছ থেকে, যে দল 290টা সিট পেয়েছে তার থেকেও আপনি যদি অ্যাবসলিউট নাম্বার নেন, সেই নাম্বারে বেশি ভোট পেয়ে যাবে, কিন্তু তারপরও তাদের মাত্র রিপ্রেজেন্টেশন হবে ইনসিগনিফিকেন্ট। সুতরাং এটা জনগণের প্রতিনিধিত্ব হতে পারে না। প্রত্যেকের ভোটের যেই তারা ভোট প্রয়োগ করছে, এই ভোটের একটা রিপ্রেজেন্টেশন সংসদে থাকাটা জরুরি। এই জায়গা থেকেই জামাত ইসলামী মনে করে যে পিআর পদ্ধতির মাধ্যমেই জনগণের ইচ্ছার প্রতিফলনটা ঘটবে। এবং দ্বিতীয় বিষয় হলো যে নির্বাচনে আমরা ডাকসুতে আপনি যেটা বলেছেন, যেটা দেখেছি যে নির্বাচন ম্যানিপুলেট করার একটা চেষ্টা, সেটা ব্যর্থ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসিকে লুকিয়ে রাখা হয়েছিল, ডিজিএফআই দিয়ে খুঁজে বের করে আনা হয়েছে ভিসিকে। সুতরাং আমরা ইন্ডিভিজুয়ালি যদি কোনো ব্যক্তি যারা প্রচণ্ড কালো টাকার মালিক, তারা যদি নির্বাচনে এক্সিস্টিং সিস্টেমে নির্বাচন করে, সেখানে নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধ করার কোনো উপায়ই নাই এবং এর মাধ্যমে একটা নিরপেক্ষ রিপ্রেজেন্টেশনও কিন্তু হয় না। সেই জায়গাতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি হয়, যেখানে অবশ্যই একটা কথা চালু আছে যে প্রপোর্শনাল হলে পরে তো টাকা দিয়ে মনোনয়ন ওখান থেকেও কিনা যাবে, কিন্তু বিষয়টা এরকম না। মানে প্রপোর্শনাল পদ্ধতিরও কিন্তু অনেক ভেরিয়েশন রয়েছে বিভিন্ন জায়গায়, তাই না? সো দেয়ার ক্যান বি এ থ্রেশহোল্ড ভোটিং, যে অবশ্যই প্রত্যেক দলকে কিন্তু 300 ক্যান্ডিডেটের নাম আগে থেকে ডিক্লেয়ার করতে হবে, কে কোন জায়গার প্রার্থী সেটা ডিক্লেয়ার করতে হবে, এবং সেই জায়গায় যদি একটা সার্টেন অ্যামাউন্টের কম ভোট পায়, that person will automatically be disqualified. সো এরকম অনেক কিছু কিন্তু জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য করা যেতে পারে, and it's fluid, এটা নিয়ে কথা হতে পারে। কিন্তু যেটা বন্ধ হবে সেটা হলো কোনো কালো টাকার মালিক কিন্তু অঢেল সম্পদ ব্যয় করবেন না, কারণ তার দল যদি পার্সেন্টেজ ওয়াইজ কম ভোট পায়, তাহলে পরে তার হয়তো এমপি হওয়া হবে না, নির্বাচিত হওয়া হবে না। সো এই কারণে কালো টাকার ফ্লোটা নির্বাচনে কমবে এবং জনগণের ভোটের যে ট্রু রিপ্রেজেন্টেশন, সেটা
এই পিআর পদ্ধতিতে হবে। এবং আরো সবচেয়ে বড় কথা হলো যে পিআর পদ্ধতিতে 2/3 মেজরিটি একটা দলের, আমরা হিস্টোরিক্যালি দেখেছি যে যত বড় পপুলার দলই হন না কেন, ইভেন 50% মেজরিটি পাওয়াটাও খুব ডিফিকাল্ট, যার কারণে ক্ষমতার একটা কিন্তু ভারসাম্য থাকবে, এবং 2/3 মেজরিটি পাওয়া অলমোস্ট ইম্পসিবল, যার কারণে কোনো দলের পক্ষে ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী হয়ে যাওয়াটা খুব কঠিন। কিন্তু বর্তমান পদ্ধতিতে খুব সহজেই কিন্তু ইভেন আপনি 30% ভোট পেয়েও 2/3 মেজরিটি পেয়ে যেতে পারেন। এবং আমি বললাম যেটা যে কালো টাকার প্রভাব রোধ, সো এই বিষয়গুলোর কারণেই জামাত ইসলামী জেনুইনলি বিশ্বাস করে যে পিআর পদ্ধতির মাধ্যমেই বাংলাদেশের মানুষের অধিকারটা প্রতিষ্ঠিত করাটা সম্ভব। বাট অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম ব্রেথ, আমি এটাও বলবো যে দিস ইজ জামাতের, এটা হলো জামাতের একটা প্যাশন। জামাত মনে করে পিআর পদ্ধতিটা হওয়া উচিত। এখন পিআর পদ্ধতিটা যদি মানুষ, বাংলাদেশের জনগণ মনে করে যে ইটস নট দ্য রাইট টাইম, জামাত উইল বি ওকে উইথ দ্যাট, বাট দ্যাট ডাজন্ট মিন যে জামাত উইল স্টপ টকিং অ্যাবাউট ইট, তাই না? সো আমি যেটা ভালো মনে করি দেশের জন্য, সেই ব্যাপারে তো আমার কথা বলার অধিকার আছে, কিন্তু তার মানে এই না যে আমি গো ধরে বসে থাকবো যে মাই ওয়ে আর হাইওয়ে, আমি কোনো মিডল গ্রাউন্ডে আসবো না। সো দিস ইজ হোয়াট জামাত ইজ ডুইং দ্য মুভমেন্ট ফর। জামাত আন্দোলন করছে, এবং আন্দোলনের মাধ্যমে সাম নিডল উইল বি মুভিং। এটা জামাত বিশ্বাস করে যে একটা মধ্যম জায়গায় এসে একটা মিডল গ্রাউন্ডে হয়তো কম্প্রোমাইজ হবে, এবং সেটা কম্প্রোমাইজ হলে ডেফিনেটলি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হবে। With that note, thank you so much, Dr. নাকিবুর রহমান, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার দর্শকদেরকেও ধন্যবাদ দিচ্ছি।